আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাসের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমাদের সাথে তোমাদের পরিবারের সকলে ভালো আছে। আমি গত ক্লাসে যে ধারা নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় কিছু অনুশীলন করেছো। আমি আমার পাঠে আজকে পরবর্তী ধারার সমান্ত ধারার পরবর্তী কিছু বিষয় নিয়ে আমি আলোচনা রাখবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে পাঠ্য উপভোগ করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে গত ক্লাসে ধারণা দিয়েছিলাম অনুক্রম ধারা, সমান্ত ধারা কাকে বলে, তারপরে সমান্ত ধারার বিভিন্ন সূত্রগুলো তোমাদেরকে শিখিয়েছি এবং সাথে সাথে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সর্বশেষ তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা বাড়ির কাজটা সম্পন্ন করতে পেরেছ। আমি আজকে তোমাদেরকে যে সমান্ত দ্বারা আমরা সূত্র দিয়ে অঙ্ক করি, সেই সূত্রগুলোর মধ্যে থেকে আমি এই তৃতীয় সূত্রটা কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো বা আমরা সূত্রটাকে s = n/2 * 2a + n - 1 * d আকার এভাবে আমরা সাজাতে পারবো, সেই বিষয়ে তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি যে সমান্ত n এবং শেষ পদ p হলে, আমি আবার বলছি, সমান্ত দ্বারা প্রথম পদ a, সাধারণত d, পদের সংখ্যা n এবং শেষ পদ p হলে যে আমাদের n পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়, তাহলে Sn = হবে কি a + d a + 2d ডট ডট p - 2d p - d plus p - d plus p। তার মানে প্রথম পদ a, শেষ পদ p। আমি এই বিষয়ে তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর পদ্ধতির চেষ্টা করব। আমরা এখানে জানি যে প্রথম পদ a আর শেষ পদটা কি p, আর এর মধ্যে যে পদগুলো আছে সেগুলো আমি লিখেছি। এর মধ্যে আমাদের পদ সংখ্যা n, তাহলে বুঝতে হবে যে এখান থেকে প্রথম পদ থেকে শেষ পর্যন্ত আমাদের n সংখ্যক পদ আছে। এখন এই পদগুলোকে আমি বিপরীত ক্রমে আবার প্রথম পদকে শেষ পদকে প্রথমে লিখেছি, শেষ পদের পরের পূর্বের পদটিকে আমি তারপরে লিখেছি, তার পূর্বের পদটিকে তারপরে লিখেছি, এভাবে আমি ক্রমান্বয়ে বিপরীত ক্রমে আমি প্রথম পদটা লিখেছি। লেখার পরে আমি এই সমীকরণটা এবং এই সমীকরণটা যদি যোগ করি, Sn যোগ করলে কত হবে 2Sn, আর আমরা যদি p plus a এটার সাথে যোগ করি তাহলে a plus b হবে। এখানে a plus b আর p minus d এটা যদি যোগ করি, plus d minus d বাদ দিয়ে থাকবে কি a plus p। এরপর তারপরে পদে দেখো a plus 2d p minus 2d plus 2d minus 2d বাদ দিয়ে থাকবে a plus b। এভাবে আমাদের প্রতিটা পদের যদি আমরা নিচে নিচে যোগ করি, তাহলে আমাদের যোগফলের প্রতিটা পদের যোগফল দাঁড়াবে a plus p a plus p a plus p ডট ডট a plus p a plus p a plus p। তাহলে আমরা 2Sn যোগ করলে 2Sn সমান পেয়েছি এই সমীকরণটা। এখন তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখানে আমি লিখেছি দেখো 2 + 4 + 6 প্লাস ডট ডট প্লাস 94 প্লাস 96 প্লাস 98। তাহলে এখানে আমরা প্রথম কথা লিখেছি যেটা গত লেকচারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে 4 কে লেখা যায় 2 + 1 * 2, 2 কে 2 2 আর 2 গুণ যোগ করলে 4 হয়। এখানে 6 কে লেখা যায় 2 + 2 * 2, তার মানে 2 আর 2 এবং 2 গুণ করলে হবে 4, 4 আর 2 যোগ করলে হবে 6। এভাবে আমরা ধারণাটাকে যদি লিখি তাহলে দেখো তোমরা 98 থেকে যদি আমি 1 * 2, 2 কে 2, 98 থেকে 2 বাদ দিই তাহলে 96 হয়। 98 থেকে যদি 2 দুগুণে 4 বাদ দিই তাহলে 94 হবে। তাহলে এখানে আমি এই যে তোমাদেরকে নোট দিয়ে দেখিয়েছি a = 2, সাইড নোট দিয়ে a = 2, d = যদি 2 হয়, তাহলে আমাদের এখানে ধারণাটা দাঁড়াচ্ছে কি দেখো, এই a plus 1 * b plus a plus 2 * d plus ডট 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 আমি এটা কি লিখতে পারি কি বলে 98, মানে শেষ পদটা যদি p হয় তাহলে আমরা কি লিখতে পারি p - 2 * d plus p - 2 * 1 * d plus p।
কিন্তু আমি এই উদাহরণটাতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা প্রথম পদ যদি a সাধারণত যদি শেষ পদ যদি b হয় তাহলে আমরা ধারণাটাকে এভাবে লিখতে পারি যে প্রথম a প্লাস d a প্লাস 2d, আবার শেষ থেকে যদি শেষ পদ থেকে বলি তাহলে p প্লাস p মাইনাস d p মাইনাস 2d, সেটাই আমি এখানে লিখেছিলাম। যাই হোক, তাহলে আমরা এখানে 2sn ইকুয়াল টু পেয়েছি a প্লাস p, এই যে সমীকরণটা। এখানে একটা বিষয় তোমাদেরকে বোঝানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি, সেটা হলো যে যেমন 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এরপরে যদি আমি আবার লিখি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, যদি আমি যোগ করি একে একে যোগ করলে 2, একে একে যোগ করলে 2 প্লাস একে একে যোগ 1 1 2 প্লাস 1 1 2। এখানে লক্ষ্য করো যে এই রাশিটার মধ্যে আমার চারটা পদ আছে, এখানেও চারটা পদ আছে। যখন আমি চারটা পদের সাথে একটা রাশির চারটা পদের সাথে অপর রাশির চারটা পদ নিচে নিচে যোগ করলাম, সেখানে দেখো চারটা পদই আছে। তাহলে আমাদের এই সমীকরণের মধ্যে আমাদের n সংখ্যক পদ আছে, এখানে n সংখ্যক পদ আছে। n সংখ্যক পদের সাথে যখন আমি n সংখ্যক পদ যোগ করেছি তখন এখানে এই অবস্থায় যে দাঁড়ালো সেখানেও আমাদের n সংখ্যক পদ আছে। এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের n সংখ্যক পদ আছে। এখন তোমরা একটু এদিকে লক্ষ্য করে দেখবে যে 1 যদি আমরা 4 বার যোগ করি তাহলে কত হয়? 4 × 4, 4 কে আমরা লিখতে পারি 4 × 1। তো আমি যদি 1 যোগ 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 1 1 2 3 4 5 6 7 8, 8 বার যোগ করি তাহলে 8 হবে। তাহলে এই 8 কে লেখা যায় 8 × 1। তাহলে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে তোমাদেরকে 1 4 বার যোগ করলে 4 × 4 × 1 মানে 4, 1 8 বার যোগ করলে 8, 8 × 1 লেখা যায়। 1 যদি 10 বার যোগ করি তাহলে হবে 10, 1 যদি 20 বার যোগ করি তাহলে 20। তো 10 কে লেখা যায় 10 × 1, 20 কে লেখা যায় 20 × 1। তদ্রূপ আমি যদি 5 10 বার যোগ করি তাহলে কত হবে? 10 × 5, 5 10 50। 5 যদি আমি 20 বার যোগ করি তাহলে 20 × 5, তাহলে 5 গুণিয়ে 100 হবে। তদ্রূপ আমরা দেখুন যে এখানে একটা সংখ্যা যতবার যোগ করা তত ইনটু ওই সংখ্যাটি, তত ইনটু ওই সংখ্যাটি। তদ্রূপ এখানে a প্লাস p আছে কতবার? n সংখ্যক বার। তাই a প্লাস p যদি n সংখ্যক বার যোগ করি তাহলে দাঁড়াবে কত? n ইনটু a প্লাস p, n ইনটু a প্লাস p। একটু মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে। আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এই sn = n/2 * 2a + n - 1 * 2 কিভাবে হলো? এটা কি আমরা বুঝতে পারি না? এটা আসলে বাস্তবিক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে সূত্রটা প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে 2sn = যদি n * a + p হয় তাহলে sn = হবে কি? n/2 * a + p। আমরা 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম। ভাগ করার পরে তারপরে লক্ষ্য করো আমাদের যে ধারণাটা আমরা ধরে নিয়েছিলাম যে প্রথম পদের সাধারণত বীজ পদের সংখ্যা n হলে এবং শেষ পদ p হলে আমরা এটা লিখেছি, এই সমীকরণটা লিখেছি। এখন এখানে একটু লক্ষ্য করো, প্রথম পদে সাধারণত d হলে সমান্তরাল nতম পদ কি? a + n - 1 * d। এটা আমরা পূর্বেই শিখেছি, গত ক্লাসে আলোচনা হয়েছিল। এখন এখানে ধরা অনুযায়ী আমরা যে ধরেছি সেই ধরা অনুযায়ী আমাদের nতম পদটা বা শেষ পদটা কত ছিল? p। nতম পদে যেহেতু n সংখ্যক পদ আছে তাহলে p যেহেতু শেষ পদ তাহলে p টাই nতম পদ। তাহলে আমি এখানে সেটাই লিখেছি যে nতম পদ বা শেষ পদ হয়েছে p। তাহলে p = কি লেখা যায়? a + n - 1 * d। p = লেখা যায় a + n - 1 * d। তাই আমি এখানে p এর মানটা বসিয়ে দিছি a + n - 1 * d। ভিতর থেকে আমি যখন বন্ধনী দ্বিতীয়টা তুলে ফেললাম, তুলে ফেলে যদি তাহলে আমাদের কি দাঁড়াবে? সেটাকে আমরা একটা বন্ধনী কমে ফেললে সেখানে থার্ড বন্ধনী না দিয়ে সেকেন্ড বন্ধনী দিয়ে রাখতে পারি a + n - 1 * d। a যোগ করলে 2a, তাহলে আমাদের সূত্র সর্বশেষ দাঁড়ালো sn = কি দাঁড়ালো? n/2 * 2a + n - 1 * d। তাহলে আমরা সূত্রটা প্রতিষ্ঠা করে ফেলতে পারলাম, বা আমরা সূত্রটা sn = n/2 * 2a + n - 1 * d কিভাবে হয় সেটা আমরা বোর্ডে দেখানোর চেষ্টা করেছি বা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাই এই সূত্র দিয়ে আমরা সমষ্টি নির্ণয় করব। এখন আমি তোমাদেরকে আজকে আমরা আরো একাধিক সমস্যার মাধ্যমে কিভাবে আমরা সমস্যাগুলো সমাধান করব সেই বিষয়ে তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে ধৈর্য সহকারে থাকবে। বোর্ডে আমি একটি সমস্যা লিখেছি বা একটা উদ্দীপক লিখেছি। দেখো, একটি সমান্তরাল কৃত্রিম পদ p² এবং কৃত্রিম পদ q² হয় তবে ক নম্বরে দিয়েছি সমান্তরাল ধারার প্রথম পদ a সাধারণত d হলে এবং পদ সংখ্যা n হলে nতম পদ এবং
এবং n পদের সমষ্টি এবং প্রথম n পদের সমষ্টি সূত্র, প্রথম n পদের সমষ্টির সূত্র দুটি লিখো। nতম পদ এবং প্রথম n পদের সমষ্টির সূত্র দুটি লিখো। তারপরে খ নম্বরে দিয়েছি p প্লাস q তম পদ কত, p প্লাস q তম পদ কত। গ নম্বরে দিয়েছি প্রমাণ করে যে p প্লাস q পদের সমষ্টি p প্লাস q বাই 2 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস p প্লাস q। এখন আমরা ক নম্বরের উত্তরগুলো কিন্তু জানি বা জানার কথা, যে প্রথম পদের সাধারণত d এবং পদ সংখ্যা যদি n হয় তাহলে n তম পদ হবে কত, a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমাদের কয়ের উত্তরের মধ্যে যখন অ্যানসার লিখব তখন এটা এই অংশটা আমাদের চলে আসবে। তারপরে যখন সমষ্টির সূত্র লিখব তখন আমাদের এই সমষ্টির সূত্রটা আমরা লিখে দিলেই আমাদের কয়ের উত্তর সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমাদের এখন কয়ের উত্তর সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়ে গেছে। এবার খ নাম্বার কি বলেছে যে p প্লাস q তম পদ কত, p প্লাস q তম পদ কত। এখন আমরা যদি p প্লাস q তম পদ নির্ণয় করতে হয় তাহলে দেখো আমি এখানে লিখেছি যে আমরা যদি সমান্তরাল প্রথম পদের সাধারণত d হবে n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d এবং প্রথম n পদের সমষ্টির সূত্র s n ইকুয়াল টু n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমাদের এই অংশটুকুই কিন্তু কয়ের উত্তর, এই অংশটুকুই আমরা কয়ের অংশের উত্তর পেয়ে যাই। এখন আমরা যদি খ করতে হয় তাহলে আমি এই সূত্র দুটো লিখেছি, আমাদের এই দুটো সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা ক্ষয়ের কাজ সম্পূর্ণ করব। তাহলে ক এবং গ এর কাজটা সম্পূর্ণ করতে পারবো। nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমি তাহলে এখানে প্রথমে বলছি কি p তম পদ আছে p স্কয়ার এবং q তম পদ q স্কয়ার। তাহলে আমি p তম পদ লিখতে পারি, n তম পদ যদি a প্লাস n মাইনাস 1 ইনটু d হয়, q তম পদ হবে কত, a প্লাস n এর জায়গাতে হবে n তম পদ যদি a প্লাস n মাইনাস 1 ইনটু d হয় তাহলে p তম পদ বা q তম পদ বা p প্লাস q তম পদ শুধু এখানে পরিবর্তন আসবে। আমি সেই পরিবর্তনটা করে এখানে তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিয়েছি। এই লেখা হলো। এরপরে আবার সমষ্টির সূত্র আমরা লিখতে পারি p প্লাস q পদের সমষ্টি sp প্লাস q, sp প্লাস q সমান কি লিখতে পারি আমরা, যে সূত্র অনুযায়ী যে p প্লাস q বাই 2, এই n এর পরিবর্তে আছে p প্লাস q, সেখানে n এর জায়গাতে আছে p প্লাস q বাই 2 ইনটু 2a প্লাস এই n এর জায়গাতে আবার সেই p প্লাস q মাইনাস 1 ইনটু d। এখন আমরা যদি p প্লাস q তম পদ নির্ণয় করতে হয় তাহলে আমাদের a এবং d এর মান প্রয়োজন। তদ্রূপ একইভাবে যদি আমরা p প্লাস q পদের সমষ্টি নির্ণয় করি তাহলে আমাদের এখানে a আর d এর মান প্রয়োজন। এখন আমরা কিভাবে a আর এই d এর মানটা নির্ণয় করে আমরা পরবর্তী কাজটা সম্পূর্ণ করতে পারবো সে বিষয়ে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। উদ্দীপকে দেওয়া ছিল p তম পদ p স্কয়ার আর আমি p তম পদ পেয়েছি a প্লাস p মাইনাস 1 ইনটু d। তাহলে একই আমাদের উদ্দীপকের আলোকে কিন্তু আমরা এটা লিখেছি। তাই সুতরাং এটা যদি p তম পদ হয় আবার উদ্দীপকে দেওয়া আছে p তম p স্কয়ার, সুতরাং a প্লাস p মাইনাস 1 ইনটু d কার সমান, p স্কয়ারের সমান। তাহলে আমরা লিখতে পারি শর্ত মধ্যে বা প্রশ্ন মধ্যে লিখতে পারি a প্লাস p মাইনাস 1 ইনটু d কার সমান, p স্কয়ারের সমান। এবং আমরা লিখতে পারি এটা q তম পদ আর উদ্দীপকের q তম পদ দেওয়া আছে q স্কয়ার, তাই আমি লিখতে পারি a প্লাস q মাইনাস 1 ইনটু d সমান কি লিখতে পারি, q স্কয়ার। এখন আমরা এখান থেকে এর মান নির্ণয় করতে পারলে কিন্তু আমরা p প্লাস q তম পদ বের করতে পারবো, আবার সমষ্টিটাও নির্ণয় করতে পারবো। আবার আমরা a এবং b দুটোটা মান বের করেও আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো। যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলে আমাদের চলবে। এখন দেখো কিভাবে আমরা কাজ করতেছি। এখন এখান থেকে যদি আমরা এই 1 নম্বরের সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে a বাদ যায়, থাকবে কি এত বিয়োগ এত। আমি লিখতেছি p মাইনাস 1 ইনটু d মাইনাস q মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু হবে কত, p স্কয়ার মাইনাস q স্কয়ার। মনোযোগ সহকারে লক্ষ্য করার চেষ্টা করো। আমরা উভয় জায়গা থেকে কি কমন নিতে পারি, d। তা d কমন নিলে আমাদের আনকমন অংশগুলো থেকে যাবে p মাইনাস 1 মাইনাস মাইনাসের পরে যখন আমরা এই অংশটা লিখব, যখন ব্র্যাকেট ছাড়া লিখব তখন আমাদের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। p
কিউ প্লাস 1। এটা খেয়াল রাখবে যে ব্র্যাকেটের পরে যদি মাইনাসের পরে যদি ব্র্যাকেট থাকে সেই ব্র্যাকেটটা তুলে ফেলে না দেওয়া হয় তাহলে ভিতরে রাশির চিহ্ন পরিবর্তন করে লিখতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর এদিকে আমরা লিখতে পারি পি স্কয়ার মাইনাস পি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা ভালোই জানি, সবাই জানো কথা, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয় p প্লাস q ইনটু p মাইনাস q। এখানে আমরা a প্লাস 1 মাইনাস 1 বাদ যায় থাকে কি b ইনটু p মাইনাস q ইকুয়াল টু কত p প্লাস q ইনটু p মাইনাস q। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে যদি এই p এর সাথে p মাইনাস q গুণ হিসেবে আছে, তাই আমরা এই রাশিকে এটাকে যদি বাম দিক থেকে অপসারণ করতে চাই তাহলে p মাইনাস q দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাই b যদি p মাইনাস q দ্বারা ভাগ করি এখানে থাকে শুধু d আর এখানে থাকবে p প্লাস q। তাহলে আমরা d এর মান কত পেলাম p প্লাস q। এখন এই p প্লাস q মানটি ব্যবহার করে আমরা p প্লাস q তম পদ বের করতে পারবো, আবার আমরা সমষ্টিও নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রয়োজনে তোমরা পুরো কাজটাকে আমার মনে হয় সকলের কাছে খাতা কলম আছে, একটু তৈরি করে যদি তোমরা লেখার সাথে সাথে একটু তুলে না তাহলে হয়তো তোমাদের খাতায় থাকলে তোমরা পরবর্তীতে আবার একটু দেখে নিলে তোমরা আবার সেটা স্মরণ রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি পরবর্তীতে তোমাদের p প্লাস q তম পদ এবং সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমি দেখাচ্ছি। এখানে লিখেছি যে p প্লাস q তম পদ কত, সুতরাং p প্লাস q তম পদ a plus p minus p plus q minus 1 into d। এখানে দেখো a plus আমরা এটাকে একটু এভাবে বানাতে পারি, যেমন p plus q minus 1 into d, এটাকে সেকেন্ড ইন্টিগ্রাল লেখা যায়। দেখো ব্র্যাকেট তুলে দিলে সেই পূর্ব অবস্থায় থাকে। এখন আমরা লিখি a plus d দিয়ে এটাকে গুণ করি pd plus কত হবে q minus 1 into d। এখন আমরা একটা কাজ করি, এই a আর q minus 1 d টা পাশাপাশি লিখি, q minus 1 into d আর pd আমরা শেষে লিখি pd। লেখার পর এখন এই অংশটুকু দেখো, আমি যে দুটো সমীকরণ লিখেছিলাম মনে আছে কি যে a plus p minus 1 into d ছিল p স্কয়ার আর a plus q minus 1 into d ছিল q স্কয়ারের সমান। সেখান থেকে আমরা এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। এটার মান ছিল q স্কয়ার প্লাস p into d এর মান আমরা কত পেয়েছিলাম একটু আগে, d এর মান পেয়েছিলাম p প্লাস q, d এর মান পেয়েছিলাম p প্লাস q পেয়েছিলাম, সেই p প্লাস q বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা q স্কয়ার প্লাস এটা গুণ করি p স্কয়ার প্লাস pq, তাহলে কত হলো p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার। তোমাদের যদি স্মরণ না থাকে তবে আমি আবার একটু লিখে দেখাচ্ছি বোর্ডের মধ্যে, যে আমরা লিখেছিলাম শর্তমতে, লিখেছিলাম সংখ্যা লিখে দিচ্ছি a প্লাস p মাইনাস 1 into d লিখেছিলাম p স্কয়ার আর a প্লাস p মাইনাস 1 q মাইনাস 1 into d লিখেছিলাম q স্কয়ার। আর আমরা এর আগে d এর মান পেয়েছিলাম, এই দুটো কাজকে সমাধান করে আমরা d এর মান পেয়েছিলাম p প্লাস q। আমি এই মানগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এই যে a প্লাস q মাইনাস 1 into d এর মান বসিয়েছি q স্কয়ার আর d এর মানটা আমি এখানে বসিয়েছি, এই d এর মানটা বসিয়েছি p প্লাস q। বসানোর পরে আমরা p দিয়ে p প্লাস q গুণ করে এটা পেয়েছি। এটাকে সাজিয়ে এবং এখানে অ্যানসার দিয়ে দিলাম বা এখানে লিখতে পারি আমরা সাজিয়ে p স্কয়ার প্লাস pq প্লাস p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ারটা শেষে লিখব। তাহলে আমাদের p প্লাস q তম পদ হলো কত, p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার। তাহলে আমাদের এই একটা খ অংশের আমরা ফলাফল পেয়ে গেলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা গয়ে যে চেয়েছেন p প্লাস q পদের সমষ্টি এত আমাদেরকে প্রমাণ করতে বলেছে, সেই অংশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আরো একটু সময় ব্যয় করলে আমরা ইনশাআল্লাহ কাজটা করে ফেলতে পারবো। তো এখানে একটু লক্ষ্য করো, p প্লাস q তম গয়ের কাজটা করতে গেলে কিন্তু আমাদের এই d পর্যন্ত আবার প্রয়োজন হবে, এই শুরু থেকে এই d পর্যন্ত এইটুকু আমাদের আবার করতে হবে। করার পরে আমরা p প্লাস q পদের সমষ্টিটা বের করে ফেলি। সমষ্টি s p প্লাস q ইকুয়াল টু কি p প্লাস q বাই 2 ইনটু 2a প্লাস p প্লাস q মাইনাস 1 ইনটু d। এই অথচ আমাদেরকে যেটা বের করে দেখাতে হবে s p প্লাস q কি দেখাতে হবে p প্লাস q বাই 2 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস p প্লাস q। এই উত্তরটা চেয়েছে, এখানে প্রথম বন্ধনী দিতে পারি, সেকেন্ড বন্ধনীর প্রয়োজন নেই। এই উত্তরটা আমাদের বের করতে হবে গয়ে।
এই উত্তর বের করার জন্য, এই ফলাফল পাওয়ার জন্য আমাদের কিভাবে কাজটা করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমরা যে ক্ষয় করেছিলাম, এই যে কাজটা করার পরে আমরা শর্ত অনুযায়ী তারপরে শর্ত প্রয়োগ করে আমরা d এর মান বের করেছি, সেই d এর মানটা এখানে প্রয়োগ করেই কিন্তু আমরা সমষ্টিটা নির্ণয় করে ফেলতে পারবো। লক্ষ্য করো, p plus q by 2 into আমরা যদি এটাকে লিখতে পারি যেমন a plus a, হ্যাঁ, আর এখানে দেখো p plus q আমরা p plus p minus 1 plus q minus 1, তাহলে এখানে আমরা এই যে minus 1 minus 1 minus 2 লিখলাম, p কিন্তু p আছে, q q আছে, কিন্তু minus 1 minus 1 কত হলো minus 2, আমার আছে minus 1, তাহলে আমি একটা minus 1 বেশি লিখেছি, সেখানে আমাদের কি করতে হবে প্লাস 1 দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে ব্রেকেট বন্ধনীভুক্ত করি, বন্ধনীভুক্ত করার পরে যোগ বিয়োগ করলে কিন্তু আমি পূর্বের অবস্থায় চলে যাব। এখানে আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে ডিটা লিখতে পারি, আর থার্ড বন্ধনী আমি এখানে ইউজ করতে পারি। যেহেতু ভিতরে আমার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী চলে আসছে, তাহলে আমি এখানে থার্ড ব্রেকেটের মধ্যে এটাকে রাখতে পারি। আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আবার আমি বোঝানোর চেষ্টা করছি, p এর সাথে আমি একটা -1 এনেছি, আবার q এর সাথে -1 এনেছি, তাহলে আমি এখানে যোগ বিয়োগ করার পর প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, তাহলে আমরা যদি এর পরবর্তীতে p plus q by 2 এখানে আমরা থার্ড ব্র্যাকেটে রাখলাম, রাখার পর a plus a এটা দিয়ে আমরা গুণ করে ফেলি, এই d দ্বারা ভিতরের রাশিগুলোকে গুণ করি, তাহলে কি দাঁড়াবে plus p minus 1 into d plus q minus 1 into d plus d, d আর 1 এ গুণ করলে d হবে, d কে যদি 1 দ্বারা d কে গুণ করি তাহলে d হবে। এখন এখানে আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটা লাইন লিখছি, দেখো আমরা লিখব a plus p minus 1 into d, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটার সাথে এর সাথে আমরা এটুকু নিলাম, আর অবশিষ্ট প্লাস এর সাথে আবার q minus 1 into d রাখলাম। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতেছো। প্লাস আছে আর অতিরিক্ত কি, এখন এটাও চলে গেল, এটাও চলে গেল। হ্যাঁ, এটা প্রথমে লিখেছি, এই রাশি এই পদ প্রথমে লিখেছি, তারপরে এই পদ আর এই পদটা পরে লিখেছি, আর আছে প্লাস d, আমরা থার্ড বন্ধনী দিলাম। দেওয়ার পরে আমাদের কি কাজ করা হলো দেখো, আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমরা ধৈর্যচ্যুতি তোমাদের করছে না। এখানে দেখো এই রাশিটার মান আমরা পেয়েছি, এখানে কত বড় দেওয়া আছে স্কয়ার, স্কয়ার লিখলাম, প্লাস এটার মান দেওয়া আছে কত, কি সুন্দর ভাবে দেখো মিলে গেছে, q স্কয়ার, q স্কয়ার প্লাস d এর মান কত আছে, d এর মান আমরা পেয়েছি p plus q, এখানে আমরা d এর মান বসিয়ে দিলাম p plus q, তাহলে আমাদের কাজের সমাধান হয়ে গেল, आंसर হয়ে গেল, মানে প্রমাণ হয়ে গেল। আমাদেরকে বলছি দেখতে এত সমান এত, সুতরাং আমরা লিখতে s p plus q equal to এত, আমাদের প্রমাণ হয়ে গেল, p আর e d প্রুফ, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমি আশা করব তোমরা আজকে যে সমস্যাটা উদ্দীপকটা দেওয়া ছিল, সমস্যাটা দেওয়া ছিল, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো, তাই যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার একটু আমার যেই অনলাইন ক্লাসটা এটাতে তোমরা দেখবা, বারবার যদি একাধিকবার যদি একটু দেখে নাও তাহলে তোমাদের ধারণাটা আশা করি স্পষ্ট হয়ে যাবে, আর কোনো তোমাদের ঘাটতি থাকবে না। তোমরা চেষ্টা করবা, তাহলে তোমরা এখানে এই সমস্যাগুলো দেখবা, ভালো করে এগুলো দিয়ে আরো অন্যান্য সমস্যা সমাধান করার চেষ্টা করবা। আর যদি তোমাদের কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। আর তোমাদের কাছে আমার একটা আবেদন, যে তোমরা নিয়মিত বাড়িতে লেখাপড়া করবা। গণিত বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়ে নিয়মিত চর্চা করতে হয়। একটা কথা আছে ইংরেজিতে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি যথাযথ অনুশীলন করতে পারো তাহলে তুমি কিন্তু পরিপক্ক হয়ে যেতে পারবে, আর অনুশীলন যদি না করো তাহলে তুমি কিন্তু দিন দিন যা শিখেছো তা ভুলে যাবে। তাই আমি আশা করব তোমরা শুধু গণিত বিষয় না, সবগুলো বিষয়ে বাড়িতে নিয়মিত লেখাপড়া করবা। তোমরা স্কুলে ক্লাস যদি স্কুল খোলা থাকতো তাহলে তোমরা 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে লেখাপড়ার কাজে ব্যস্ত থাকতা। এখন তোমরা যদি মনে করো স্কুল বন্ধ অবসর থাকি, তাই এটা কিন্তু ঠিক করবে না। তোমরা স্কুল আওয়ারটাতে বাড়িতে অন্তত লেখাপড়া করার চেষ্টা করবা। আর সামনে তোমাদের যারা নবম দশম শ্রেণীতে আসো, যারা নবম শ্রেণীতে আছে তারা আগামী বছর দশম শ্রেণীতে উঠবে ইনশাআল্লাহ, আর যারা দশম শ্রেণীতে আছে তারা কিন্তু সময় একবারে তোমাদের দ্রুত কমে যাচ্ছে। তাই বসে না থেকে নিয়মিত লেখাপড়া করবা। তোমাদের সকলের ভবিষ্যতে ভালো ফলাফল করে পরীক্ষায় আশা রাখছি, এবং তোমরা
একজন দেশের সুনাগরিক হও, তোমরা একজন বিজ্ঞ নাগরিক হও, এই আশা রেখে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।